Hey, assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome to our today's orientation session. আমাকে ঠিকঠাক মতো স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কনফার্ম করুন, এবং যদি সব ঠিকঠাক থাকে আমরা তাহলে এখন শুরু করে দিচ্ছি। আমি শুরু করে দিচ্ছি অলরেডি। আজকের সেশনটা হচ্ছে আপনারা জানেন অলরেডি অ্যান ওরিয়েন্টেশন টু 49th BCS প্রিলিমিনারি প্রোগ্রাম, এবং এটা আমাদের প্রথম ব্যাচ আমাদের 49 BCS এর। এবং আজকে 9টায় এইটার ওরিয়েন্টেশন শুরু হলো। আগামী এক সপ্তাহ পর আমরা এটার ফার্স্ট সেশনটা শুরু করব। তো আমরা ওরিয়েন্টেশনটার আগে আমরা একটু দেখে নিতে, ওরিয়েন্টেশনটা আসলে আমরা দেখার সময় আমরা একটু দেখবো যে কি ম্যাথোডোলজি আমরা ফলো করি এবং কি কি জিনিসগুলো আমরা দেওয়ার চেষ্টা করব সেগুলো। তার মধ্যে এই জিনিসটাই জানানো জরুরি যে আমাদের শুধুমাত্র এটি বিসিএস প্রিলিমিনারির জন্যই যে কাজ করবে তা না, এটি এনটিআরসি, শিক্ষক নিবন্ধন, পিএসসির অন্যান্য যেই পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতেও আপনি এটার সঙ্গে যুক্ত হয়ে খুব ভালোভাবে আপনি মানুষকে ভালো প্রিপারেশন নিতে পারবেন। এটা সব কিছুকে কভার করবে। এবার আসুন আমরা প্রথমে একটু দেখার চেষ্টা করবো যে আমাদের এই বিসিএস প্রিলিমিনারি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারের যে পার্টটা রয়েছে এখানে কোন পার্ট নিয়ে কাজ করছে। ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট রয়েছে। ফার্স্ট পার্ট ল্যাঙ্গুয়েজের আমাদের 20 মার্কস এবং সেকেন্ড পার্ট লিটারেচারের 15 মার্কস রয়েছে। যদিও আমরা এই 20 মার্কস এবং 15 মার্কস এভাবে আমরা দেখতে পাই, তবে মাঝে মাঝে এমন কিছু এক্সাম্পল আছে, কিছু কিছু বিসিএস আমরা দেখেছি এই 15 মার্কসের মধ্যে মাত্র 9 মার্কসের 45 বিসিএস মাত্র 9 মার্কসের কোয়েশ্চেন আসছে। সবসময় 15 মার্কসের কোয়েশ্চেন না থাকতে পারে। সো এটা একটু মনে রাখবো আমরা। তো এখানে 35 মার্কস দেখতে পাচ্ছি টোটাল ইংলিশ 200 মার্কসের মধ্যে। আর আজকেই অলরেডি আমাদের 48 ডক্টরদের যে স্পেশাল বিসিএসটা গেল সেখানকার একটা কোয়েশ্চেন আমি আপনাদেরকে দেখাই, আর আমরা ওখানে কিভাবে কি করব সেগুলোর একটা ব্যাপার এক্সাম্পল আপনারা বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি লক্ষ্য করুন, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস ড্যাশ স্পেন্ডিং ভ্যাকেশন অ্যাব্রড। এখন স্পেন্ডিং আইএনজি আছে, তার মানে এখানে একটা বিভাব থাকবে। এখন বিভাব যদি থাকে তাহলে সেক্ষেত্রে উইল এবং ক্যান বসবে না, নাম্বার 1। তাহলে ইজ এবং আর বসবে। এখন প্রথমতই আমাদের কনসার্ন এটা যে এই প্যারেন্টস থাকার কারণে আমরা আর এর দিকে চলে যেতে পারি আমরা, বাট আনসার আর নয়। আনসারটা হচ্ছে হি অনুযায়ী হবে। কেন হবে এটা একটু ব্যাপার দেখার বিষয় আছে। এই যে অ্যাজ ওয়েল অ্যাজটা দেখতে পাচ্ছি আমরা, অ্যাজ ওয়েল অ্যাজ এর মতো আমরা অ্যাজ ওয়েল অ্যাজ অনেকে অ্যান্ড মনে করি। অ্যাকচুয়ালি অ্যাজ ওয়েল অ্যাজ এর মানে কিন্তু অ্যান্ড না। অ্যাজ ওয়েল অ্যাজ এর মানে হচ্ছে অনেকটা উইথ এর মতো। উইথের মতো আরো কিছু আছে, যেমন অ্যাকম্প্যানিড বাই, অ্যাকম্প্যানিড বাই, ঠিক আছে, বাই অথবা উইথ। ঠিক তেমনি ইনক্লুডিং, এরপরে আপনার টুগেদার উইথ। এই যে এই ওয়ার্ডগুলো রয়েছে এগুলো দেখলেই বুঝতে পারবেন এদেরকে আমরা সঙ্গী ফ্রেজ বলি। ঠিক আছে, সঙ্গী ফ্রেজ বলা মানে হচ্ছে সঙ্গে থাকে, এরা সঙ্গে থাকে। তো যারা সঙ্গে থাকে এরা কিন্তু লিড দেয় না। পয়েন্টটাকে বুঝতে পারছেন? যারা সঙ্গে থাকে তারা কিন্তু কখনো লিড দেয় না। লিড যদি না দিয়ে থাকে সে ভার্বকে লিড দিতে পারবে না। পয়েন্টটা বোঝার চেষ্টা করি। তাহলে এখানে এই অ্যাজ ওয়েল অ্যাজ এর পরে যে এই যে হিজ প্যারেন্টস এর পার্টটা যেটা রয়েছে, পয়েন্টটা বুঝুন। হিজ প্যারেন্টটা কখনো লিড দেবে না, তারা সঙ্গ দেবে। যারা সঙ্গ দেবে, লক্ষ্য করুন, যারা সঙ্গ দেবে তারা কখনো লিড দেবে না। তার মানে এই হিজ প্যারেন্টস যেটা আছে এরা কিন্তু লিড দেবে না। তো লিড না দিলে থাকে সে ভার্বকে লিড দেবে না, সিম্পল। যদি ভার্বকে লিড না দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে যেটা করতে চাচ্ছি সেটা কি, সেটা হচ্ছে এই হি লিডটা দেবে। এখন হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস, তার মানে এই প্যারেন্টস লিড দেবে না, লিড দেবে কে, হি। তো হি যদি লিড দেয় তাহলে সেক্ষেত্রে হি এর জন্য হি তো আর হয় না, তাহলে হি ইজ হয়। এই জন্য আনসারটা হচ্ছে ইজ। এখন মজার বিষয় হচ্ছে এদেরকে আমরা বলি সঙ্গে থাকে, এদেরকে ফ্রেজ অফ অ্যাকম্প্যানিমেন্টও আমরা বলি। ঠিক আছে, এদেরকে আমরা কি বলি, ফ্রেজ অফ অ্যাকম্প্যানিমেন্ট। তো তার মানে হচ্ছে আমরা যখন এই ফ্রেজ অফ অ্যাকম্প্যানিমেন্ট নিয়ে কথা বলবো এরা কি করবে না, এরা কখনো লিড দেবে না। লিড দেবে কে, সামনে যে থাকবে সে। এগুলো মুখস্থ করার কিছু নেই, এগুলো সঙ্গ দেবে। এই কারণে তারা লিড দেবে না, এই ভার্বকে লিড দেবে শুধুমাত্র এই সাবজেক্টটা, এবং সাবজেক্টটা লিড দেওয়ার কারণে এটি হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস, এই প্যারেন্টসটা প্লুরালের মতো লাগলেও আলটিমেটলি আনসারটা হয়ে যাবে সেটা হচ্ছে হিজটা। সো এগুলো খুব সিম্পল জিনিস, আমার মনে হয় না এটা নিয়ে আপনাদের কোনো ইস্যুস হবে এটা বুঝতে। তো চলুন তাহলে পরেরটাতে যাই। পরেরটা হচ্ছে এই যে আমরা আরেকটা কোয়েশ্চেন একটু দেখার চেষ্টা করবো আজকের বিসিএস থেকেই। আজকে 48 বিসিএস এর একটা কোয়েশ্চেন ছিল, জন কিটস রোট। আচ্ছা, এখন জন কিটস রোট এটা তখন আপনারা সবাই শুনে গেছেন, যেটা এটা পরীক্ষা এসেছে। এখন আপনাদের কাছে এটা খুব সহজ হয়ে গেছে যে অন এগ্রেসিয়াস
আর্ন, এটি হচ্ছে জন কিটস লিখেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে কি জানেন? সমস্যাটা হচ্ছে, দেখেন সমস্যাটা হচ্ছে এইটা। সমস্যাটা হচ্ছে এই ওড দিয়ে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা আছে, পিবি শেলির লেখা আছে এবং জন কিটসের আছে। সবচেয়ে বেশি জন কিটসের আছে, কিন্তু প্রবলেম করে হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং পিবি শেলির দুইটা। ঠিক আছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে দুইটা আছে সেগুলো একটু ফলো করেন। আমরা টেকনিকটা কিভাবে অ্যাপ্লাই করি দেখেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ দুইটা লিখছে, ওড অন ইমর্টালিটি, ওড টু ডিউটি। আচ্ছা, পিবি শেলির আছে ওড টু এ স্কাইলার্ক এবং ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। আচ্ছা, তো এখন এই যে ওড টু এ স্কাইলার্ক এবং ওড টু দ্য ওয়েস্ট উইন্ড যেটি আছে, এটার মধ্যে আমরা এটাকে একটু মনে করার জন্য আমরা শেলির স্কাইলার্ক, এটা পাখির নাম, ভরত পাখি বলে এটাকে, শেলির স্কাইলার্ক ওয়েস্ট উইন্ডে উড়ে যায়, এটা আপনি মনে রাখতে পারেন খুব সহজে। ঠিক আছে, ঠিক আছে, শেলির স্কাইলার্ক ওয়েস্ট উইন্ড দিয়ে উড়ে যায়। আচ্ছা, এখন আপনি লক্ষ্য করে দেখেন আমরা কিভাবে টেকনিকটা অ্যাপ্লাই করব। শেলির স্কাইলার্ক ওয়েস্ট উইন্ড দিয়ে উড়ে যায়। আচ্ছা, কি নিয়ে উড়ে যায়? ওয়ার্ড টি নিয়ে উড়ে যায়। আচ্ছা, এবার আমরা এটাকে পুরো লাইনটা লিখি। লেখেন, শেলির স্কাইলার্ক ওয়েস্ট উইন্ড দিয়ে, দেখেন এগুলো অর্থ আছে কিন্তু, ওয়েস্ট উইন্ড দিয়ে, শেলির স্কাইলার্ক ভরত পাখিটি ওয়েস্ট উইন্ড পশ্চিমা বাতাস দিয়ে উড়ে যায় ওয়ার্ডটি নিয়ে। এখন এটা খুব মজার একটা টেকনিক, কিভাবে টেকনিকটা আমি আপনাদেরকে দেখাই। শেলির স্কাইলার্ক ওয়েস্ট উইন্ড দিয়ে উড়ে যায়, এটার মধ্যে শেলির তিনটা আছে। আচ্ছা, শেলির দুইটা আছে অ্যাকচুয়ালি, শেলির নাম সহ। এখন নাম যেহেতু আছে আপনার জন্য খুব সহজ হয়ে যাবে এটাকে ডিটেক্ট করা। তো শেলির স্কাইলার্ক ওয়েস্ট উইন্ড দিয়ে উড়ে যায় ওয়ার্ডটি নিয়ে। এই ওয়ার্ডটি হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ, আর টিটা হচ্ছে টি ওয়াই। একটু লক্ষ্য করেন, একবার দেখলে হয়ে যাবে। টি ওয়াই, টি ওয়াইটা কি? এই যে ইমর্টালিটি, ডিউটি। এই দুইটাকে আমরা বলছি এই ওয়ার্ডসওয়ার্থের ওয়ার্ড টি। সিম্পল, শেষ। একবার দেখবেন আপনার জিন্দেগিতে আপনি ভুলবেন না, আপনি ইচ্ছে করলে বলতে পারবেন না এখন পরীক্ষার হলে আসলে। কি? শেলির স্কাইলার্ক ওয়েস্ট উইন্ডে উড়ে যায় ওয়ার্ডটি নিয়ে। ঠিক আছে, শেলির স্কাইলার্ক ওয়েস্ট উইন্ড দিয়ে উড়ে যায় বা ওয়েস্ট উইন্ডের দিকে উড়ে যায় ওয়ার্ডটি নিয়ে। ওয়ার্ডটা নিয়ে হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের দুইটা টি। টি কি? ইমর্টালিটি, ডিউটি। শেষ। এই দুইটা ওয়ার্ড টি দিয়ে ওয়ার্ডসওয়ার্থের দুইটা টি শেষ। আর বাকিটা কি? বাকিটা হচ্ছে শেলির স্কাইলার্ক ওয়েস্ট উইন্ডে উড়ে যায়, তো আমরা পেয়ে গেছি দুইটা। এই চারটা ডান, আর বাকি যে চারটা আছে ওগুলো একবার দেখে নেবেন শুধু। এই যে সেগুলো কি? এই যে জন কিটসের ওড টু এ নাইটিঙ্গেল, ওড অন এ গ্রেসিয়াস আর্ন, ওড অন মেলাঙ্কলি, ওড টু সাইক, ওড টু ওটাম। ওড টু ওটাম তো খুব ফেমাস। এই ওড টু গ্রেসিয়াস আর্নটাও ফেমাস, ওড টু নাইটিঙ্গেলও খুব ফেমাস। তো বাকিগুলো মুখস্থ করতে হবে না, বাকিগুলো হচ্ছে বাকি যেটা আসবে, কারণ ওড নিয়ে আসলে এই তিনজনের থেকেই আসবে, এর বাইরে কোনো কিছু ওড নিয়ে আসার সম্ভাবনা মানে 10%ও নাই। তো বাকিটা হচ্ছে, বাকিগুলো কার? বাকিগুলো হচ্ছে জন কিটসের। প্রথমটা কি? দুইটা টিওয়ালা ওয়ার্ডসের, ওয়ার্ড টি। আর শেলির স্কাইলার্কটি ওয়েস্ট উইন্ডে উড়ে যায়, তাই স্কাইলার্ক ওয়েস্ট উইন্ড দুইটা হচ্ছে শেলির, ডান। আর ওয়ার্ড টি মানে হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের টি, ইমর্টালিটি, ডিউটি, ডান। আর বাকিগুলা কার? বাকিগুলা কিটসের। এখন আমি যদি আগের প্রশ্নটা একটু ফিরে যাই, লেটস গো গাইস। আগের প্রশ্ন যদি আমি একটু ফিরে যাই, আগের প্রশ্নটা কি ছিল? জন কিটস রোট এই ওড ওড ওড, লক্ষ্য করে দেখেন, এই যে ওড অন গ্রেসিয়াস আর্ন, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। ওড টু দ্য ওয়েস্ট উইন্ড হচ্ছে শেলির। ঠিক আছে, তিনটা নেবে, এটা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের। আর অ্যানশিয়েন্ট মারিনার হচ্ছে আমাদের কোলারিচের। সো এগুলো আমি পড়াবো যখন ইয়েতে হবে, বাট আমাদের মূল প্রবলেম হচ্ছে এই যার মধ্যে। আর আরেকটা জিনিস আপনাদের টেকনিক বলি, কোনো একটা রাইটারের কোনো একটা প্রশ্ন আসছে, সেখানে দুইটা খুব ক্লোজ আনসার আছে। যেমন তিনটা নেবে অ্যানশিয়েন্ট মারিনার অনেক পুরানা, একটা থেকে একটা অনেক দূরে, কিন্তু এই দুটো খুব কাছে। ওড টু ওয়েস্ট উইন্ড এবং ওড টু গ্রেসিয়াস আর্ন, দুটো খুব কাছে, ওড টু দিয়ে শুরু। তার মানে এই দুইটা কনফিউজিং এর মধ্যে আনসার থাকার সম্ভাবনা হচ্ছে, মনে রাখবেন, 70 থেকে 80%। বুঝা গেছে? 70 থেকে 80% হচ্ছে দুইটার মধ্যে আনসার থাকার। এটা একদম স্টাডি করা, চোখ বন্ধ করে বুঝতে পারবেন আপনি। এটা শুধু এটার জন্য না, এটা আপনার সাধারণ জ্ঞানের মধ্যে একই অবস্থা। আচ্ছা, এটা যদি হয় উত্তরটা, তাহলে সেক্ষেত্রে এবার বাকিটা আপনি বুঝে গেছেন। আমরা ওড নিয়ে ঝামেলা খুব বেশি।
আমি বলে দেই যে কোত্থেকে প্রশ্ন আসবে। এই 48 বিসিএস এর মধ্যে স্টুডেন্টদেরকে বলে দিছি আমি যে এই যে ডিকেন্সকে বলেছিলাম, ডিকেন্স যখন পড়াইছি তখন আমি বলছি মাত্র 5 মিনিট ডিকেন্স পড়াইছি, বলছি যে 5 মিনিট ডিকেন্সে এই জিনিসগুলো আসবে, তার মধ্যে নোভেলিস্ট চলে আসছে। কথা বুঝতে পারছেন? লিটারেচার বোঝা যায়, লিটারেচারটা খুব সহজে আপনার ভিতর ঢুকাই দেওয়া যাবে, কোনো প্রবলেম নেই এবং কষ্ট হবে না আপনাদের। সোজা কথা হচ্ছে এটা খুবই ইজিলি মনে রাখতে পারবেন, খুবই ইজিলি আপনাদের ভেতরে জিনিসগুলো আমরা আপনাদেরকে উই উইল ক্যান পুশ ইট থ্রু ইউ, খুবই ইজিলি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর ল্যাঙ্গুয়েজের কথাটা কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে দেখালামই, ল্যাঙ্গুয়েজে আমরা আপনাদেরকে প্রেশারাইজ করবো না, ল্যাঙ্গুয়েজ শুধু আপনাদেরকে গ্রামার জিনিসগুলো বুঝাই দিব কেমনে এগুলো হয়, আর বাকি সবগুলো হয়ে যাবে। যেমন আমরা এটা দেখলাম, এটাও একটা সুন্দর টেকনিক আমরা শিখছি, আমরা কখনোই আর ভুলবো না ইনশাল্লাহ। যেগুলো এই যে একসাথে দেখে এই ওয়ার্ডগুলো আমরা শিখেছি, আলাদা আলাদাভাবে ওয়ার্ড শিখি নাই, একসাথে দেখে ওয়ার্ড শিখেছি, এই জিনিসগুলো কিভাবে শিখতে হয় তাহলে আপনি সহজে ভুলবেন না। এটাকে আমরা বলি কন্ট্রাস্ট লার্নিং মেথড। কন্ট্রাস্ট লার্নিং মেথডে এই জিনিসগুলো সাধারণত ভোলা যায় না, ভোলা হয় না। সো মোটামুটি আমরা এটাকে নিয়ে কাজ করলাম। এবার আমরা আমাদের মূল সিলেবাসটা দিয়ে একটু তাকাবো। ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি আসে দেখেন, এই যে গ্রামার, ভার্বাল, সেন্টেন্স ট্রান্সফরমেশন, কারেকশন, কম্পোজিশন, এগুলো আছে। তো আমরা একটা একটা করে দেখি। এই যে গ্রামার পার্টের মধ্যে দেখেন কি কি আছে। গ্রামার পার্টের মধ্যে যে নাউন, ডিটারমিনার, জেন্ডার, নাম্বার, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, এরপরে অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন। এর মধ্যে সবচেয়ে বেশি ফেমাস জিনিস হচ্ছে এই প্রেপোজিশনের পার্টটা, এরপরে ভার্বের পার্টটা, এরপরে ডিটারমিনারের পার্ট থেকে খুব প্রশ্ন আসে ইদানিং, নাম্বার, জেন্ডার থেকে একটা প্রশ্ন আমরা পাই। ওকে, এইগুলো খুব কমন, এগুলো খুব কমন, এবং অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব থেকে একটা প্রশ্ন সাধারণত থাকে। এখন দেখেন লাস্ট এই বিসিএস যেটা আছে, আমাদের এই বিসিএস এর আগে একটা বিসিএস হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ অ্যাবিলিটি, হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ অ্যাবিলিটি। অনেকে এটাকে আমরা অ্যাবিলিটি দেখে অনেকে মনে করছে যে আরে মনে হয় এটা মানে এনেবল অথবা কেপেবল, ইনএবিলিটি, আনএবল। কি মনে হচ্ছে আনসার কোনটা? আচ্ছা, ছোট টিপস দিয়ে দিই, মনে রাখবেন সাধারণত ভার্ব ভার্বের শুরুগুলো সাধারণত আপনার ইন দিয়ে সাধারণত ভার্ব শুরু হয় না, ঠিক আছে? আন দিয়ে সাধারণত ভার্ব শুরু হয় না, ওকে? সি দিয়ে সাধারণত ভার্ব শুরু হয় না, এন দিয়ে ভার্ব শুরু হয়। যেমন লাইটেন, এই যে এন দিয়ে শুরু হলো, ঠিক তাহলে এনেবল, এটাই ভার্ব। আচ্ছা, গেল। সো এই শর্টকাট টেকনিক আমরা এগুলো সলভ করতে থাকবো। প্রশ্ন সলভ করার একটা আলাদা সেশন আমাদের থাকে, সেগুলো আমরা নিয়ে দেখবো ইনশাল্লাহ। আসেন এবারে, শি ওয়ার্কস হার্ড, হোয়াট পার্টস অফ স্পিচ ইজ, এই যে দেখেন, মানে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রশ্নগুলো কি টাইপের আসে, ঠিক আছে? যেমন এটা হচ্ছে আমাদের 48 বিসিএস, আজকের প্রশ্ন, আজকে যে বিসিএসটা হয়েছে সেই বিসিএস এর প্রশ্ন। শি ওয়ার্কস হার্ড এর মধ্যে হার্ডটা আন্ডারলাইন করা ছিল, বলছে যে হার্ডটা কোন পার্টস অফ স্পিচ, এটা ছিল অ্যাডভার্ব, কারণ ওয়ার্ককে মডিফাই করেছে, এবং এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এই যে এই পার্টস অফ স্পিচ থেকে এই ধরনের প্রশ্ন আসে, ডিটেকশন টাইপের প্রশ্ন আসে। আচ্ছা, এরপর দেখেন ফ্রেজ ইডিয়মস থেকে কিরকম প্রশ্ন আসে। যেমন মিলেনিয়াম, ফ্রেজ ইডিয়মস এবং মিনিং, এই যে মিনিং থেকে আসছে। এটা দেখেন, মিলেনিয়াম ইজ এ পিরিয়ড অফ 1000 ইয়ার্স, এই যে এর মিনিং থেকে এই টাইপের প্রশ্নগুলো আসে। এরকম ওয়ার্ডের মিনিং আসে, ইডিয়মস, ফ্রেজেস, ক্লজ, ফ্রেজেস টাইপ অফ ফ্রেজেস, ক্লজও আসে। সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং থেকে, স্পেলিং ইদানিং খুব ফেমাস। স্পেলিং কিন্তু 48 বিসিএস এ 2টা স্পেলিং আসছে, ঠিক আছে? ইউজেস অফ ওয়ার্ডস ডিফারেন্ট পার্সপেক্টিভ, এটা কম আসে। ফরমেশন অফ নিউ ওয়ার্ডস, এটা প্রিফিক্স সাফিক্স, এই জিনিসটাও মাঝে মাঝে আমরা দেখতে পাই, বাট একটু কম, খুব একটা বেশি না। বাট আপনি মনে রাখবেন, আপনি ইডিয়মস এন্ড ফ্রেজেস থেকে 100% একটা প্রশ্ন আপনি পাবেন শিওর। ক্লজ ফ্রেজ থেকে একটা প্রশ্ন আপনি পাবেন, মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম থেকে কমপক্ষে 2টা থেকে 3টা প্রশ্ন পাবেন। সো স্পেলিং থেকে 1টা বা 2টা প্রশ্ন পাবেন। সো এই পার্টটা অনেক ক্রিটিক্যাল, মনে রাখতে হবে। এবার এই যে দেখেন আমাদের এবারকার যে বিসিএসটা 48 বিসিএস যেটা ছিল, 48 টুডে বিসিএস যেটা ছিল, যে এক্সামটা, এটা হচ্ছে দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্পেকটিকুলার ইজ আগলি, স্পেশিয়াস, স্পেশাল, নাকি আপনার ব্রেথ টেকিং। তো স্পেকটিকুলার মানে দেখতে খুব চমৎকার, ব্রেথ টেকিং এটা ওই ইয়াতে সিনোনিম হচ্ছে আমাদের, ব্রেথ টেকিংটা হচ্ছে আমাদের স্পেকটিকুলার, উল্টো হলে আমাদের আগলি হতে পারতো। সো এই হচ্ছে ব্যাপার। আমাদের এই যে ইডিয়মস, ফ্রেজ, এই টাইপের প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি। আমি শুধু প্রশ্নের টাইপগুলো দেখাচ্ছি আপনাদেরকে, একটা করে টাইপ দেখাই দিচ্ছি। এরপরে আবার দেখেন আমরা এই যে ফ্রেজ, ইডিয়মস থেকে একটা প্রশ্ন দেখেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রেঞ্চলিপ। ফ্রেঞ্চলিপ অবশ্য আমাদের বিসিএস এ এসছে একবার, মনে রাখবেন। সাধারণত স্পেশাল বিসিএস এর যে প্রশ্নগুলো হয় সেগুলো থেকে প্রায় 30 থেকে 40% কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে আসে। 30 থেকে 40% কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে আসে স্পেশাল বিসিএস এ, কিন্তু আর অন্যান্য বিসিএস থেকে দেখা 5 থেকে 10% প্রশ্ন সাধারণত প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে আসে। 5 থেকে 10% কোয়েশ্চেন, এন্ড 5 থেকে 10% কোয়েশ্চেন বলতে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন মানে হচ্ছে মোটামুটি পিএসসির প্রিভিয়াস ইয়ার সহ মিলাইয়া আপনি প্রিভিয়াস ইয়ার অনেকগুলো কোয়েশ্চেন আপনি এখানে পাবেন।
আচ্ছা, এখন দেখেন ফ্রেঞ্চ লিভ মানে হচ্ছে যে লিভটা সাধারণত ফ্রেঞ্চে যায় আর লিভ নেওয়া যায় তা না, অ্যাকচুয়ালি যে লিভটা পারমিশন ছাড়া নেওয়া হয়। ঠিক আছে, তো লিভ উইদাউট পারমিশন, এটা হচ্ছে আমাদের জন্য ফ্রেঞ্চ লিভ। অনেকে বুঝতে পারে না যে ফ্রেঞ্চ জিনিসটা কি। ওকে, সো ফ্রেঞ্চ লিভ, ফ্রেঞ্চ লিভ হচ্ছে লিভ উইদাউট পারমিশন। গুড, লেটস গো। এবার হচ্ছে সেন্টেন্স অ্যান্ড ট্রান্সফরমেশনের পার্টটা থেকে প্রশ্ন কিরকম হয়, যেমন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস থেকে, এরপরে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এগুলো খুব কম আসে। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ খুব কম আসে। খুব বেশি আসে হচ্ছে আপনার মানে যেটা কমন সেটা হচ্ছে অফকোর্স ভয়েস থেকে প্রশ্ন পাবেন একটা, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে একটা প্রশ্ন সাধারণত থাকে, মানে এটা ম্যান্ডেটরি না, বাট সাধারণত আপনি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকে যে প্রশ্নটা ছিল সেটার মধ্যে অলরেডি একটা প্রশ্ন আমরা দেখতে পেয়েছি, এর মধ্যে কারেকশন টাইপের প্রশ্ন আসে, কেমন কিভাবে আসে দেখেন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা কি ওয়ার হ্যাভ ইউ বর্ন, ওয়ার আর ইউ বর্ন, ওয়ার আর ইউ বর্ন, ওয়ার ডিড ইউ বর্ন, এটা হচ্ছে অনেকটা হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভের বিষয়। বার্থ বা বর্নের বিষয়টা সবসময় আপনার প্যাসিভ ভয়েসে দিতে হয়। তো আপনি প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েসের ব্যাপারটা যদি আপনি না জানেন শোনাওনি, তাহলে সেক্ষেত্রে এটা আপনি উত্তরটা পারবেন না। আপনি মনে করবেন যে হোয়াই ডিড ইউ বর্ন হলে এটাও মনে হয় কারেক্ট আছে, হোয়াই হ্যাভ ইউ বর্ন এটাও মনে হয় কারেক্ট আছে, না, এটা হবে প্যাসিভে। আমরা খুব সহজ একটা টেকনিক বলি সাফাইকে, যে জন্ম হচ্ছে প্যাসিভে, মৃত্যু হচ্ছে অ্যাক্টিভে। কথা বলছেন, জন্ম হচ্ছে কি, জন্ম হচ্ছে কারণ আপনার জন্ম আপনি নির্ধারণ করতে পারেন না, কিন্তু আপনি মৃত্যু আপনি নিজে নির্ধারণ করতে পারেন, সুইসাইড আপনি করতে পারেন, এটা মনে রাখলেই হয়। জন্ম হচ্ছে প্যাসিভে কারণ আপনাকে জন্ম কেউ দিতে হয়, ঠিক আছে, আপনি কারো সাহায্য নিতে হয় জন্ম নেওয়ার জন্য, তো আপনি অ্যাক্টিভলি নিতে পারেন না, এই জন্য আপনি জন্ম হচ্ছে প্যাসিভে আর মৃত্যু অ্যাক্টিভে। আচ্ছা, এখন দেখেন, যদিও আমাদের হায়াত মত অফকোর্স এটা আল্লাহর উপরে, কিন্তু ওইটা একটাভাবে মনে রাখার জন্য কথাটা বলা, এটা অন্যভাবে নিয়েন না, এটা শিরকের কাজ পর্যায়ে চলে যাবে যদি আমি সামহাও এটাকে আমি যদি বলি আমার মৃত্যু আমার হাতে আছে, এটা আসলে এভাবে বলা যায় না, বাট আমি জাস্ট এটা একটা টিপস হিসেবে বলার জন্য আপনাদেরকে বললাম। এই জন্য আপনি এটাকে এই ইউর জন্য এটা ওয়্যার আসবে, এবং জন্মগ্রহণ অবশ্যই আগে করেছে, সো ওয়্যার ইউ বর্ন প্যাসিভে যাবে, সো আনসার হচ্ছে সি। আচ্ছা, সো অ্যাক্টিভ প্যাসিভের কথাটা বলছিলাম যে এটা অ্যাক্টিভ প্যাসিভ থেকে খুব কমনলি আপনি প্রশ্ন পাবেন। আবার দেখেন আজকের পরীক্ষার মধ্যে 48 বিসিএস এর মধ্যে দেখেন কিভাবে আসছে প্রশ্নটা, হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ দ্যাট ডু অর ডাই, খুব কমন ইজি প্রশ্ন দিচ্ছে হয়েছে আমাদের ডক্টরদের এবার 48 বিসিএস এর স্পেশাল কোশ্চেনটা। তো ডু অর ডাই, অর আছে, বাট থাকলে, অ্যান্ড থাকলে, ইদার থাকলে, নিদার থাকলে, নিদার নর আর কি, নর থাকলে, তো এগুলো থাকলে সাধারণত আপনি খুব সহজে আপনি বুঝে নেবেন এটা হচ্ছে আমাদের জন্য কম্পাউন্ড। বা কম্পাউন্ড আরো কিছু আছে, আমি সহজকে শেষ করলাম এটাকে। সো কম্পাউন্ডের ক্ষেত্রে আপনি মনে রাখবেন যে সেটা হচ্ছে যে কম্পাউন্ড বাক্যে এবং এই সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স টাইপের মানে আইডেন্টিফিকেশন টাইপের কোয়েশ্চেনও কিন্তু আসে। সো অবাক হওয়ার কোনো কারণ নাই, এটা আপনি পেতে পারেন এবং পেলে অবাক হবেন না, কারণ হচ্ছে অনেক সহজ প্রশ্ন আসে। নর্মালি দেখা যায় যে সিম্পল থেকে কমপ্লেক্সে অথবা কমপ্লেক্স থেকে সিম্পলে আর এই যে ট্রান্সফরমেশনটা এটা বেশি আসে, কিন্তু এই ধরনের সহজ সহজ প্রশ্নগুলো আসে, তো এটার জন্য রেডি থাকবেন। কারেকশন টাইপের লক্ষ্য করে দেখেন কারেকশনগুলো কিভাবে আসে, যেমন আমরা অলরেডি একটা কারেকশন আজকে দেখতে আমরা আজকের বিসিএস এ আসছে, 48 বিসিএস এ আসছে আজকের প্রশ্নের মধ্যে কিরকম, এবং দেখেন এই কারেকশনটা কিভাবে কোন কোন পার্টের উপর আসে, যেমন টেন্স বেসড কারেকশন আসে, ভার্ব বেসড কারেকশন আসে, প্রেপোজিশন বেসড কারেকশন আসে, যেমন এটা হচ্ছে একটা প্রেপোজিশন বেসড কারেকশন, ডিটারমিনার বেসড কারেকশন আসবে, জেন্ডার, নাম্বার বেস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বেস, এরকম অনেকগুলো টাইপের কারেকশন আসবে। এখন এটা কিসের উপরে, এটা বেসিক্যালি ভার্ব বেসড কারেকশন প্লাস ভার্ব প্লাস প্রেপোজিশন বেসড। আচ্ছা, কি রিজেম্বল, অ্যাকচুয়ালি হি রিজেম্বলস লাইক হিজ ফাদার, সে তার বাবার মতো দেখতে। আচ্ছা, তো তার মানে সেম, তো অনেকে সেম সিমিলারের সঙ্গে টু বসে, তো অনেকে মনে করে রিজেম্বলের সঙ্গে টু বসে, এই জন্য সবাই মোস্ট অফ দ্য কেসে যেটা করেন রিজেম্বল টু হিজ ফাদার বলে ফেলেন, ঠিক আছে, এটা আমরা একটা কমন মিস্টেক, কিন্তু এখানে তারা এই উত্তরটা দেয় নেই, আর বাবার সাথে মিল আছে বলে উইথ অনেকে মনে করে, কিন্তু আনফর্চুনেটলি এটা হচ্ছে একটা কি ট্রানজিটিভ ভার্ব, এটাকে এই রিজেম্বলটা একটা ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব মানে তারপর অবজেক্ট থাকবে, অবজেক্ট কখনো প্রেপোজিশন দিয়ে শুরু হয় না, এই লাইকটা প্রেপোজিশন তার মানে এটা বাদ, উইথটা প্রেপোজিশন তার মানে এটা বাদ, সিমিলার টুর ক্ষেত্রে পুরোটা বাদ। সো এক্ষেত্রে শুধুমাত্র রিজেম্বলস হিজ ফাদার, আই রিজেম্বল মাই ফাদার, শি রিজেম্বলস হার মাদার, এভাবে। কথা বুঝতে পারছি? আরো পয়েন্ট আছে এখানে, আরো কয়েকটা পয়েন্ট আছে, কিন্তু আপাতত এখানে শেষ করি, কারণ হচ্ছে যে আমাদের আরো কিছু ইস্যুজ আছে জানার জন্য। রিজেম্বলটা ট্রানজিটিভ ভার্ব, এরপরে যে অংশটা বসবে সেটা অবজেক্ট, অবজেক্ট কখনো প্রেপোজিশন দিয়ে শুরু হয় না, এটা একটা ছোট্ট নোট রাখতে পারেন, অবজেক্ট প্রেপোজিশন দিয়ে শুরু হয় না, অবজেক্ট কখনো
অবজেক্ট কোনো প্রেপোজিশন দিয়ে শুরু হয় না, ঠিক আছে? সো এখন হি ইজ ফাদার, এটা কোনো প্রেপোজিশন নাই, এই জন্য এটা অবজেক্ট। আচ্ছা, সো এই হচ্ছে ব্যাপার, আমরা মোটামুটি একটা হালকা ধারণা পেয়েছি। এবার আপনাদের কাছে ছোট একটা প্রশ্ন আছে। আচ্ছা, এগুলার দরকার নাই। কম্পোজিশনের উপর দেখেন, কম্পোজিশনের এই পার্টটা দেখেন। কম্পোজিশন মধ্যে থেকে প্রশ্ন আসে, কিন্তু কম্পোজিশন থেকে সবসময় প্রশ্ন আসে না। যেমন 45th BCS এ প্রশ্ন আসছে, 44th আসে নাই, 43rd আসে নাই, 41st আসছে। এই টাইপের কমন কিছু প্রশ্ন আসে, যেমন কি নেমস অফ পার্টস অফ দ্য প্যারাগ্রাফস, লেটার অ্যান্ড অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন, লেটার্স এবং প্যারাগ্রাফের বিভিন্ন পার্টের নাম। যেমন the controlling sentence of a paragraph is known as, controlling sentence of a paragraph is known as, যে কন্ট্রোলিং সেন্টেন্সটা, যেটা আমরা যেটাকে বলছি, যে স্টেটমেন্টটা, যে কন্ট্রোলিং সেন্টেন্সটা প্যারাগ্রাফকে কন্ট্রোল করে, মানে প্যারাগ্রাফ কোন টাইপের জিনিস হবে, ঠিক আছে, সেটা কি টপিক সেন্টেন্স, ঠিক আছে? এবং ওই টপিক সেন্টেন্স দেখে বোঝা যাবে প্যারাগ্রাফটার সামনে কি আছে। ফার্স্ট যে সেন্টেন্সটা আছে ওটার মধ্যেই টপিক সেন্টেন্স মধ্যে বুঝিয়ে দিবে। এটা অনেকটা হেডলাইনের মতো, প্যারাগ্রাফের হেডলাইনের মতো, অনেকটা সেমি হেডলাইন বলতে পারেন আপনি ইচ্ছা করলে, টপিক সেন্টেন্স। সো এই হচ্ছে এরকম আপনার ধরনের আপনার যেই অফিসিয়াল লেটারগুলো আছে সেগুলো বিভিন্ন পার্ট, এরপর আপনার প্যারাগ্রাফ লেটার্সের অ্যাপ্লিকেশনের বিভিন্ন পার্ট, এগুলো সবগুলো ওখানে থাকবে। সো আপনি এটা নিয়ে কথা বলতে পারবেন। এবং তবে হ্যাঁ, এটা একটা সুবিধাজনক বিষয় হচ্ছে, আপনি যদি 10 থেকে 15-20টার মতো প্রশ্ন আমি আপনাদেরকে এটাতে দিয়ে দিই, এর বাইরে কখনো প্রশ্ন হবে না, সব ঘুরে ফিরে এগুলোর মধ্যে দিয়ে প্রশ্ন হবে। এটা একটা ইন্টারেস্টিং বিষয়। এবার আসলে আমাদের টোটাল ক্লাস এবং এক্সামগুলো কিরকম হবে। আমাদের গ্রামার ক্লাসেস থাকবে প্রায় 40-র কাছাকাছি। এখন কথা হচ্ছে 40 ক্লাস কেন, সেটাও একটা বলছি একটু পরে। লিটারেচার ক্লাস থাকবে প্রায় 30-র কাছাকাছি, ঠিক আছে? আমরা আবার বুলেট লিটারেচার বলে একটা টার্ম রাখছি। বুলেট লিটারেচার একটা আলাদা আমাদের কোর্স আছে, সেই কোর্সটা আমি বলবো আপনাদেরকে, আমি বলে রাখি, আমি এখানেই বলে দিই। বুলেট লিটারেচারে 700 টাকা পে করে যে কেউ ঢুকতে পারবে, যদি আমাদের সঙ্গে মনে হয় গ্রামার খুব ভালো আছে, বাট আমাদের লিটারেচার আমরা খুব এক্সক্লুসিভলি আমরা লিটারেচারটাকে কেয়ার করি। তো আপনি বুলেট লিটারেচার 700 টাকা আলাদা করে আপনি ভর্তি হতে পারেন। আমাদের ওই ইয়েতে গিয়ে আপনি ভর্তি হয়ে যেতে পারবেন। আমাদের ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গিয়ে ওখানে পেমেন্ট সব ইজিলি অটোমেটিকলি করতে পারবেন, করলেই আপনাকে ওখানে গ্রুপে ঢুকাই দেবে। আচ্ছা, আর গ্রামার ক্লাস যেটা আছে, গ্রামার ক্লাস আছে 40 ক্লাসেস, এবং 40 ক্লাসের মধ্যে আমরা দেখা যায় যে শুধু একটা বলি আপনাকে, শোনান, ভার্ব আছে না, ভার্ব, এই ভার্বের উপর আমাদের ক্লাস হচ্ছে 5 থেকে 6টা। কিছু কিছু ব্যাচে 5টা দিয়ে হয়ে যায়, কিছু কিছু ব্যাচে 6টা দিয়ে আমরা। সিম্পল। প্রেপোজিশনের উপর আমাদের ক্লাস 2টা, ঠিক আছে? আর এরকম নর্মালি আমরা যে ক্লাসগুলো নেই, ধরেন ডিটারমিনার এবং অ্যাডজেক্টিভের ক্লাস সাধারণত একটা ক্লাস নেওয়া হয় বিভিন্ন জায়গায়, কিন্তু আমরা ডিটারমিনারের উপর ক্লাস নেই 1টা বা 2টা, অ্যাডজেক্টিভের উপর ক্লাস নেই 2টা, হুড়োহুড়ি নেই। প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টা, 1 ঘন্টার বেশি আমরা নেই না, ঠিক আছে? আর আপনাদের ব্যাচ হবে সকাল 8টায়। সো এটা একদম পারফেক্ট টাইম। অনেকে আছে মানে লেট রাইজার, এরা আর্লি রাইজার হওয়ার জন্য আপনাদের একটা সহজ একটা বুদ্ধি হবে এটা। এবং টোটাল ক্লাসেস হচ্ছে 70, মনে রাখবেন। ল্যাঙ্গুয়েজ টেস্ট হচ্ছে, এই টেস্টের দিকে বাদ দেন, টেস্টগুলো দেখে লাভ নেই, কারণ হচ্ছে আমরা পার ডে টেস্ট নিব। আমাদের একটা আলাদা গ্রুপই করতেছে আপনাদের শুধু প্রতিদিন টেস্ট নেওয়ার জন্য, ঠিক আছে? আমাদের ওয়েবসাইট থেকে টেস্ট নিব আমরা, এগুলো ফ্রি টেস্ট। সো টেস্ট মেস্ট এগুলো দিকে লাভ নেই, হাজার টেস্ট নিব আপনাদের। সো টেস্ট মেস্টের দিকে তাকায় লাভ নেই, অনেক টেস্ট দিতে পারবেন আপনারা, এক্সক্লুসিভলি আপনারা টেস্ট দিতে পারবেন আমাদের সঙ্গে। এখানে আবার আলাদা ওই টেস্টগুলো ডেইলি টেস্ট থাকবেই, সাবজেক্টিভ টেস্ট থাকবে। সাবজেক্ট টেস্ট থাকার পরে আবার আমাদের 35 মার্কসের টেস্ট আছে 5টা, ঠিক আছে? 50 মার্কসের টেস্ট আছে 3টা, ঠিক আছে? 100 মার্কসের টেস্ট আছে 2টা, ঠিক আছে? আর 200 মার্কসের টেস্ট আছে 1টা। এগুলো হচ্ছে আলাদা, এগুলো আলাদা। সো টেস্ট মেস্টের কথা কয়ে লাভ নাই, আমি অনেক টেস্ট নিব। সো এগুলো নিয়ে আমরা আপাতত আর কোনো কথা বাড়াইলাম না, কেমন? টেস্ট মিসাই 2-1টা কথা বলে লাভ নাই। 70টা ক্লাসের এগেনস্টে 70টা টেস্ট থাকবেই, এটা স্বাভাবিক ব্যাপার। তার পাশাপাশি প্রতিদিন টেস্ট থাকবে, মানে যেদিন ক্লাস থাকবে না সেদিনও টেস্ট থাকবে আপনাদের। সো ওই টেস্টগুলো যখন দিবেন, এই টেস্ট দিতে দিতে আপনারা কাবিল বানাই ফেলবো আপনাদেরকে আমরা, নো ওয়ারিজ। আর প্রতি মাসে আমরা একটা টেস্টের উপর, যতগুলো টেস্ট হবে টেস্টের উপরে সবগুলোর উপর আমরা একটা রিভিউ ক্লাস নিব। ওই রিভিউ ক্লাসে আপনাদের যত প্রবলেম আছে এগুলো নিয়ে আপনারা কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের আর নিউলি রিভাইজ আমাদের কোর্স ফি। আমাদের কোর্স ফিটা কিন্তু 43rd BCS এর আগে পর্যন্ত কিন্তু 2000 এর কাছে ছিল। আমরা এটাকে সবার কাছে 2000 না 2300 ছিল। তো সবার জন্য এটাকে আমরা মানে সহজলভ্য করার জন্য এটাকে স্টুডেন্টরা অনেক আমাদের কাছে রিকোয়েস্ট করার কারণে আমরা এটাকে এই 1500 করে দিয়েছি। যে কেউ আপনারা মানে যেহেতু ক্লাস অনেক বেশি বুঝতেই পারতেছেন, আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। খুবই
সহজে যুক্ত হতে পারেন। আর যদি নাম্বার অফ স্টুডেন্ট যদি বেশি 7-8 জন বা 10 জন একসাথে আসেন, তাহলে সেক্ষেত্রে একটু আমরা কনসিডার করে দেবো। এটা গ্রুপ ওয়ারে যদি আসেন তাহলে সেক্ষেত্রে সেভাবে আমরা দিব। যেমন একটা ইউনিভার্সিটির প্রায় 47 জন স্টুডেন্ট একসাথে একটা ব্যাচ গতবার করে নিয়েছিল, ওরা নিজেরা পড়ছে ওখানে। তো এটা খুব ইন্টারেস্টিং হতো, ওদের আউটপুটও খুব ভালো ছিল, দুষ্টামি অনেক করতো। এটা একটা মজার জিনিস, একসাথে বন্ধু বান্ধব থাকলে ভালো হয় আসলে। একজনটা দেখে আরেকজনের একটু আগ্রহ আসে, বা ক্লাস বাঙ্ক করতে চাইলেও দেখা যায় ক্লাস বাঙ্ক করা হয় না। এটা একটা ভালো জিনিস। ক্লাসটা কিসে হবে? ক্লাসটা হচ্ছে আমাদের জুমে হবে, এবং ফেসবুক লাইভে অ্যাকচুয়ালি আমরা দিব না। ফেসবুক লাইভে আমরা দেখছি না, জুমে নিব। জুম থেকে ডিরেক্ট আমাদের ক্লাসগুলো ওয়েবসাইটে দিয়ে দিব আমরা। ওয়েবসাইটে আপনাদের জাস্ট একটা অ্যাপস থাকবে, অ্যাপসের মধ্যে থেকে ক্লাস দেখতে পাবেন, আর আমাদের ক্লাস কখন হবে না হবে এই সবকিছু আপনারা আমাদের অ্যাপসের মাধ্যমেই পাবেন। আপনারাই আমাদের বিসিএস এর প্রিলির প্রথম ব্যাচ যারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ক্লাস পাবেন ইনশাল্লাহ। সো এটা নিয়ে নতুন করে কথা নাই। আরেকটা জিনিস হচ্ছে, যারা একটু আগে থেকে স্মার্ট হয়ে যেতে চান, কারণ হচ্ছে রিটেন বিসিএস পিএসসি কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে, রিটেনে আগে আমরা প্রায় 4 থেকে 6 মাস সময় পেতাম, কিন্তু এখন রিটেনে কিন্তু সময় দিবে না। আর মনে রাখবেন, রিটেনে কিন্তু এখন 2 মান্থস এর বেশি সময় দিবে না। 2 মাস থেকে 3 মাসের মধ্যে আপনার প্রিলির পরে রিটেন পরীক্ষা নিয়ে নিবে। এই জন্য বলতেছি, কিন্তু মজার বিষয় হচ্ছে প্রিলিতে যে পরিমাণ পড়া আমাদের পড়তে হয় তার চেয়ে মানে 7-8-10 গুণ বেশি পড়তে হয় রিটেনে। এটা আমরা অনেকে জানি না। যারা এই জিনিসটা জানেন না তাদেরকে আমরা বলছি, দয়া করে এই পার্টটা নিয়ে একটু চিন্তা ভাবনা করেন। কারণ হচ্ছে যারা প্রিলিমিনারিতে থাকছেন, প্রিলিমিনারি থাকা অবস্থায় রিটেনের কোর্সটা করে নেওয়া বেটার। এই প্রিলি রিটেন কম্বো যদি মনেই করেন যে আমি বিসিএস ক্যাডার হতে চাই তাহলে আপনার এটা কোনো বিকল্প নাই অ্যাকচুয়ালি। আপনিও নইলে কি করবেন আমি বলি আপনাকে, একবার প্রিলি পাস করবেন, এরপরে রিটেন ফেল করবেন, নন ক্যাডার পাবেন। এর কারণটা হবে আপনার রিটেন। কারণ আলটিমেটলি আপনাকে ক্যাডার নির্ধারণ করবে রিটেন, তো জানেন আপনারা, নতুন করে এগুলো তো বলার কিছু নাই। তো এই কারণে আমরা কম্বো প্যাক একটা দিছি। কম্বো প্যাকটা আমি আপনাদেরকে বলে দিই। আমাদের রিটেনের কোর্স ফি হচ্ছে 2800 টাকা, আর প্রিলির কোর্স ফি হচ্ছে 1500 টাকা, দুইটা মিলে 4300 টাকা হয়। আপনাদের কম্বো ফি হচ্ছে আপনাদের 300 টাকা মৌকুফ, ডিসকাউন্টেড 4000 টাকা আপনারা ঢুকতে পারবেন। এরকম অলরেডি 2-3 জন ভর্তি হয়ে গেছে দেখলাম এই ব্যাচে। সো যারা আছেন তারা তাদের মতো করে ঢুকে যেতে পারেন ইনশাল্লাহ। রানিং একটা রিটেন ব্যাচ আছে, সেটাতে আপনারা ঢুকতে পারবেন, কোনো প্রবলেম নাই। সো কম্বো প্যাকের ব্যাপারটা আমরা জেনে গেছি, দ্রুত রেজিস্টার করে নিন এবং সময় নষ্ট না করে আর কি। তাহলে আমাদের ফার্স্ট ক্লাস আমরা কখন নিচ্ছি? আমাদের ফার্স্ট ক্লাসটা হচ্ছে এই যে 49th প্রিলি ফার্স্ট ক্লাসটা হচ্ছে 26 জুলাই অন স্যাটারডে, 26 জুলাই অন স্যাটারডে। এবং আপনাদের ক্লাস টাইম হচ্ছে সকাল 8টা। আপনাদের কোনো ক্লাস, প্রিলিমিনারি কোনো ক্লাস সন্ধ্যা বিকেলে নেওয়া হবে না। প্রিলিমিনারি কোনো ক্লাস কখনোই সন্ধ্যা বিকেলে নেওয়া হবে না। লার্নিং উইথ শাহানে আপনাদের সকল ক্লাস 8টায়। আর যদি এর সেকেন্ড কোনো ব্যাচ আমরা রান করি তাহলে এটা সকাল 6:30টার দিকে চলে আসতে পারে। তো আপাতত আপনাদের সকাল 8টায়, সপ্তাহে 4টা সেশন থাকবে আপনাদের, একটা রেকর্ডেড সেশন থাকবে আর 3টা লাইভ সেশন থাকবে। এবং সকাল 8টায় আপনাদের সঙ্গে লাইভ দেখা হবে ইনশাল্লাহ। এবং ওই লাইভ আমরা বেসিক্যালি ক্লাসগুলো আমরা বোর্ডে নিব, এবং আপনাদের এই লাইভ যে ক্লাসটা আছে সেই ক্লাসটাতে আপনাদের সাথে আমরা অ্যাক্টিভলি ইনশাল্লাহ খুব মজা করে এই ক্লাসগুলো করার চেষ্টা করবো। আশা করি ভালো লাগবে। এবং 49th প্রিলিতে আপনাদের সঙ্গে লম্বা একটা সময়, যেহেতু প্রথম ব্যাচের স্টুডেন্ট, লম্বা একটা সময় আমরা কাটাবো ইনশাল্লাহ। আর ওই যে বললাম প্রতিদিন একটা এক্সাম থাকবে, সেটা আপনাদের জন্য একটা খুব চমৎকার বিষয় হবে। আর একটা জিনিস হচ্ছে, একটা জিনিস মনে রাখবেন যে অ্যান ইনভেস্টমেন্ট ইন নলেজ pays the best interest। আমরা মনে করি যে একটু মনে হয় পড়াশোনা বা টাকা পয়সা খরচ করলে অনেক বেশি হয়েছে, ব্যাপারটা এরকম না। সবচেয়ে বেশি ইন্টারেস্ট যেটাতে পে করে, ঠিক আছে, সবচেয়ে বেশি ইন্টারেস্ট যেটা পে করে সেটা হচ্ছে আলটিমেটলি আপনার এই নলেজ ইনভেস্টমেন্টটা, ঠিক আছে। নলেজ ইনভেস্ট সবচেয়ে বেশি পে করে। সো এই হচ্ছে ব্যাপার। আমরা আশা করবো আপনাদের সঙ্গে আমরা এই ক্লাসগুলো পেয়ে যাবো ইনশাল্লাহ। নাহিদ কথা বলতে চাইছে, নাহিদ কথা বলে, নাহিদের সঙ্গে আমি কথা বলবো। জাস্ট নাহিদ হাসান, ওয়েট, আনমিউট করে দিলাম, কথা বলতে পারবেন। নাহিদ বলেন প্লিজ, শুনতে পাচ্ছি আপনাকে আমি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি চিটাং ইউনিভার্সিটির, আর আমি এমনি কোনো বই কিনে আমি অলরেডি ভর্তি হয়েছি স্যার, মানে পিলি ব্যাচটা। তার রিটেন ব্যাচটা স্যার আনফরচুনেটলি আমি সরি না, আমার একটা ফ্রেন্ড করছিল, আমি ওই জায়গা থেকে কিছুটা দেখছিলাম, একটা ক্লাস দেখছিলাম, ওই জায়গা থেকে এই জায়গায় আসে আর কি। আমাদের খুব রিসেন্টলি মানে শেষ হয়েছে। আপনি হাসান স্যার মেবি চিনেন স্যার, ওই ফাইন্যান্স ডিপার্টমেন্টের, আপনার সাথে দেখছিলাম মিটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায়। এখন কি স্যার আমার কি ক্ষেত্রে কোনো বই বা রেফার এরকম কিছু, বা আপনার কোনো বই আসবে এরকম সামথিং কিছু হবে নাকি? আমাদের প্রিলির একটা আমরা হ্যান্ড নোট টাইপের একটা বই দিব, সেটা আসতেছে মানে হচ্ছে আমরা একটু সময় লাগবে, মাস দেড়েক সময় লাগবে, কারণ আমাদের সামনে ফোনেটিক্স একটা ব্যাচ আসতেছে, তো এই কারণে একটু সময় লাগবে। যদি একটু সময় পাই 1.5 থেকে 2 মাস লাগবে
1 থেকে 2 মাস লাগবে। জি, স্যার। আমরা আমরা হ্যান্ড নোট টাইপের করবো। আসলে আমরা এখন তো মোটামুটি অনেক বই পড়তে হয়, প্রিলিমিনারির জন্য এত জি, বই স্যার। পড়তে হয় না, সিম্পল বুলেট জি, টাইপের স্যার। কিছু জিনিস করতে হয়। আপনাদের ছোট্ট একটা বই বানাই দিব, চেষ্টা করবো আপনাদের হার্ড কপি দেওয়ার জন্য। ওই জি, স্যার। জেনুইন ওই জিনিসটা পড়লে হয়ে যাবে। আমরা অলরেডি লিটারেচারের বুলেট লিটারেচার করে দিছি, এবং সেটা খুবই সহজ, আপনি বেশি পড়তে হবে না। এবং আমাদের টার্গেটই হচ্ছে এরকম। আপনি ধরেন আমি যদি মনে করি যে আমি 15তে 15 পাবো, তার সেটাতে কেউ পাবে না। 15তে জি, 15 স্যার। টিচাররাও পায় না, ঠিক আছে? একটা প্রশ্ন জি, উল্টাপাল্টা করেই দিবে পিএসসি, টিচাররাও পায় না। প্রতি জি, একটা বার একটা প্রশ্ন উল্টাপাল্টা থাকবে যেটা টিচাররা পারে না। সো জি, স্যার। স্টুডেন্টরা পাবে কোন দুঃখে? যে টিচার আছে তাদেরকে সরাসরি পরীক্ষা হল থেকে বেরিয়ে ফোন দিয়ে স্যার এটা পারেন কিনা, পারবে না। কারণ একটা উল্টা জি, আপনার স্যার। প্রশ্ন করবে, কারণ স্যাররা এগুলো মডার্ন কিছু প্রশ্ন থাকে, স্যাররা নিজেরা ওইগুলো পড়া থাকে না, ঠিক আছে? জি, স্যার। তো ওটা আমরা ছেড়ে দিলে, যদি আমরা 12 থেকে 14 যদি আমরা টার্গেট করি, তাহলে প্রিলিমিনারির জন্য আমাদের লিটারেচার পড়তে হবে মানে একদম সিম্পল একটা জায়গা থেকে, ল্যাঙ্গুয়েজও অনেকটা ওই টাইপের, ঠিক আছে? এটা নিয়ে দুনিয়াদারি কাইট করে ফেলার কিছু নাই। হ্যাঁ, ইংলিশ খুব সহজ এবং প্রিলিমিনারিটা খুব সহজ। আর আমরা এটাকে আরও সহজ করে দিচ্ছি, কারণ হচ্ছে আমরা এটাকে ল্যাঙ্গুয়েজ বেসড থাকলেও আমরা এটাকে গ্রামারটা, আমরা এই জিনিসগুলোকে খুব একটা বেশি করি না এখন। আমরা গ্রামার জিনিসগুলোকে রুলস মুখস্থ না করি, আমরা জাস্ট গ্রামারটাকে আমরা খাওয়াই দিই বলাবানরে। যখন বুঝাই দিব যে হ্যাঁ, গ্রামারটা আমি আপনার ক্লাস করছি স্যার, মোটামুটি ফ্রি হ্যান্ড রাইটিং, এই যে সরি যে পি রিটেনের ওই জায়গাতে দুই একটা ক্লাস দেখছিলাম। মানে আমার লাইফে ফার্স্ট এক্সক্লুসিভলি কিছু ক্লাস ছিল আপনার ওই যে ওটারে কি বলে, এই যে অ্যাডভার্বের যে ক্লাসগুলো, ওটা অসাধারণ ছিল। আমি যে একটা ক্লাস করতে পারছিলাম স্যার। থ্যাংক ইউ আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা, অসুবিধা, দেখা হবে ইনশাল্লাহ নাহিদ। আর আপনাদের ব্যস্ত সকালবেলা রাখা হয়েছে, বুঝতেই পারতেছেন। জি, তো জি, জি, স্যার। ইনশাল্লাহ দেখা হবে, ইনশাল্লাহ দেখা হবে। আর রিটার্ন প্রিলি যদি একসাথে মিলিয়ে যদি সামহাও 1 সপ্তাহ, মানে ভর্তির 1 সপ্তাহ পর্যন্ত আপনারা কম্বোতে আসতে পারবেন। এরপরে কম্বো আলাদা ফি হয়ে যাবে, মানে হচ্ছে তখন পুরো ওই 300 টাকা সব পে পুরোটা করতে হবে। কথা বুঝতে পারছেন নাহিদ? ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, Thank you, ওকে। sir. ক্লাসের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম, আজকে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। sir. কথা হবে ইনশাল্লাহ, আর ক্লাসে দেখা হবে। টিল দেন, টেক কেয়ার গাইজ। আপনাদের সঙ্গে ভালো একটা সময় কাটবে, এবং আপনাদের সঙ্গে আমরা সুস্থতার সাথে যাতে পুরো সময়টা ভালোভাবে কাটাতে পারি, আল্লাহ আমাদের কবুল করুক আমাদের লক্ষ্যের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।